পুষ্টিগুণে ভরা প্রোটিন লাড্ডু বা বায়োটিন লাড্ডু যে নামেই রাখেন না কেন, এটাতে কিন্তু পুষ্টির কোনো অভাব নেই। এমন একটা লাড্ডু যেটা প্রতিদিন একটা করে খেলে আপনার সারাদিনের ক্লান্তি নিমিষেই কেটে যাবে। শরীরের দুর্বলতা, গা হাত পা ব্যথা করা, মাথা ব্যথা, কোলেস্ট্রল আরও নানান ধরনের সমস্যার সমাধান কিন্তু এই একটা লাড্ডুতেই আছে। সহজ সাদামাটা করে আমি এই লাড্ডুটা বানিয়েছি। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে লাড্ডুটা বানাতে আর কীভাবে বানিয়েছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি টেরাকং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য রেসিপি ব্লগ নিয়ে। আশা করি আজকের এই রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিলাম খেজুর, চীনাবাদাম, কাজু বাদাম, তিল, সাদা তিল যেটা ওইটাই নিয়েছি, আপনারা চাইলে কালো তিলও নিতে পারেন। তারপর নিয়েছি সূর্যমুখী বীজ, সাথে নিয়েছি কুমড়োর বীজ আর তিসির বীজ। আপনারা চাইলে সাদা আর কালো তিল দুইটাই ইউজ করতে পারেন। আমি শুধু সাদাটাই ইউজ করেছি, আপনারা চাইলে শুধু সাদাটা দিয়েই বানাতে পারেন। যাই হোক, আমি সর্বপ্রথম খেজুরগুলোর বীজ ছাড়িয়ে নিচ্ছি। একটু ভিজিয়ে নিয়েছি। আসলে আমি খেজুরগুলো এনেছি অনেক দিন হয়েছে, তো ভাবলাম একটু ভালো করে কয়েকবার করে ধুয়ে নিই। আর আমার এটাতে একদম সফট খেজুরটা লাগতো, তো খেজুরটা সফটই ছিল, কিন্তু তারপরও যদি ব্লেন্ড না হয় আমি তাই ভাবলাম যে না, একটু ভিজিয়ে রাখি। তো ভালো করে আমি 2-3 বার করে পরিষ্কার করে এখন বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বীজ ছাড়িয়ে তারপরেও ধুতে পারেন, বাট আমি এভাবেই করেছি আর কি। আমি কয়েকবার উল্টে পাল্টে ধুয়ে নিয়েছি 2-3 বার করেই, যাতে কোনো সমস্যা না হয়, মানে কোনো নোংরা যাতে না থাকে। খেজুর তো এগুলোতে মাছি বসে, তো তাই নোংরা থাকার চান্সটা একটু বেশিই থাকে। তো আমি কয়েকবার করে ধুয়ে এখন খাওয়ার পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা ভিজতে থাকুক, আমি বাকি সব উপকরণগুলো রেডি করি। তো সর্বপ্রথম আমি কুমড়োর বীজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। সবগুলো বীজই আমি এইভাবে করে ভেজে নেব। তো সর্বপ্রথম কুমড়োর বীজটাকেই ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজলাম না। আমরা নর্মালি বাদাম বা হয় না যে কোনো বুট বা বাদাম একটু ভাজা, যে ভাজাটা করি আর কি, নর্মালি ওই ভাজাটাই করব। অতিরিক্ত কড়া ভাজাও না। তো দেখতেই পাচ্ছেন জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে। যেহেতু এটা সরাসরি ভিতরের জিনিস, এটাতে কোনো উপরের খোসা বা কোনো রকম আবরণ নেই, তো এটা একটু কমই ভাজলাম। তারপরে আমি সূর্যমুখীর বীজগুলোও নিয়ে নিলাম। সেম সূর্যমুখীর বীজগুলো একইভাবে আমি সামান্য একটু রোস্ট করে নেব আর কি, যাতে ভিতরের কোনো কাঁচা ভাবটা না থাকে, যেহেতু এটা আমরা স্টোর করব, তো তাই একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও বানাতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে কতদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটা আমি ঠিক বলতে পারছি না। তো তাই আমি এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছি। আর তিসির বীজটা ভেজে নিচ্ছি। আমার আসলে তিসির বীজটা ভাজার সময় খুব মানে ভালো একটা ফ্লেভার পাচ্ছিলাম আর কি, আমি খুব ভালো লাগছিল, আর এটা একদমই তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, সবগুলো বীজ আর বাদাম কিন্তু আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। একটা কড়া রোদেই 2-3 ঘন্টা রেখেছিলাম, এতেই শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করিনি, তার কারণ এটা যদি ভিডিওতে দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে, তো তাই আপনাদেরকে বলে দিলাম যে সবগুলো বীজই আর বাদাম আমি সুন্দর করে ধুয়ে কয়েকবার করে ধুয়েছি, যেহেতু এগুলো খুব ছোট ছোট জিনিস, আসলে এগুলোতে অনেক নোংরা থাকে। তো সবগুলোই ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে এনেছি। কড়া রোদে শুকাতে চেষ্টা করবেন, তাহলে 2-1 ঘন্টা রোদে শুকালেই হয়ে যাবে। যাই হোক, আমার তিসির বীজগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি কাজু বাদামগুলোও ভেজে নেব। এটা একটু দাগ লেগে গিয়েছে, কারণ আমি তখন ফোনে কথা বলছিলাম, তো একটু খেয়াল কম করেছি। তো আপনারা আমার মতো ভুলটা করবেন না, একটু দাঁড়িয়ে থেকে এটা করার চেষ্টা করবেন, নাহলে বাদাম পড়ে গেলে আসলে টেস্টটা ভালো আসে না। ভাগ্যিস আমারটাও আসলে অত বেশি পড়ে নেই, বাট আমি তার চেয়েও কম চেয়েছিলাম। আমি চেয়েছিলাম জাস্ট গোল্ডেন ব্রাউন একটা কালার আসলেই নামিয়ে নিব। তো এটা একটু কড়া হয়ে গিয়েছে এক পাশটা, ব্যাপার না, স্বাদের কোনো হেরফের হবে না ইনশাআল্লাহ। আর এই তো আমি কিন্তু তিলটা মিশাইনি, বাকি সবগুলো কিন্তু একসাথে রেখেছি। বিভিন্ন রকমের বীজ বাদামগুলো একসাথে কিন্তু মিশিয়ে নিয়েছি, কিন্তু এই সাদা তিলটা আলাদা করে রেখেছি। তো আপনারাও এই দিকটা খেয়াল রাখবেন। চাইলে সাদা তিলটা সবার লাস্টে ভাজতে পারেন যদি আপনাদের মনে না থাকে। তো আমি যেহেতু সবটা বুঝে বুঝেই করছিলাম, তো আমি আসলে মাথায় সেট করে রেখেছিলাম যে কোনটা কীভাবে করব, তো তাই আমি ওইটা আগেই ভেজে নিয়েছিলাম, কারণ সাদা তিলটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু
চীনা বাদামটা বাছতে কিছুটা সময় লাগবে, যেহেতু এটা একটু মোটা বাদাম, তো এটা বাছতে একটু সময় লাগবে। আর কড়কড়া ভাজা না হলে এটা আসলে নষ্ট হয়ে যাবে। তো এই বাদামটাকে কড়কড়া ভাজা করার জন্য আমি সবার লাস্টেই বসিয়েছি। তো ভালো করে ভেজে নিয়ে আমি সব খোসা ছাড়িয়ে নিব। তো খোসাগুলো ছাড়িয়ে নিলাম আমি অফ ক্যামেরায়। পুরোপুরি ক্লিন করিনি, কয়েকটাতে রয়ে গেছে, বাট ব্যাপার না, আমি চাচ্ছিলাম যে এমনটাই থাকুক, তো আমি এভাবেই করে নিয়েছি। তো এখন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে এগুলো ব্লেন্ড করলে এমনিতেই মিক্স হয়ে যাবে, তারপরে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য হাতে মিক্স করে নিলাম। আর এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, ওখানে পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। এর মধ্যে আমার সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি হচ্ছে কিছুটা চাকা হয়েছিল, তো ওইগুলো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছিলাম, যেহেতু ব্লেন্ডারে করেছি নিচ দিকে একটু চাকা হয়েছিল। যাই হোক, আমার খেজুর ভেজিয়ে রাখা খেজুরগুলো একদম নরম হয়ে গেছে। তো আমি একটু পানিটা ঝরিয়ে দিব। পানিটা কিন্তু ফেলবো না, ব্লেন্ড করার সময় পানিটা আমার কাজে আসবে, পুরোটা লাগবে না। তো যার কারণে আমি একটু পানিটা ছেঁকে নিলাম। আমি নর্মালি চেয়েছিলাম যে খেজুরটা যেহেতু নরম হয়ে গিয়েছে এটা পানি ছাড়াই করে নেব, কিন্তু এটা যেহেতু স্টিকি তো হচ্ছিল না, তাই আমি যে পানিটা মানে ছেঁকে পেয়েছিলাম আর কি, ওই পানিটাই একটুখানি ইউজ করেছি, পুরোটা লাগেনি, অল্পটাই লেগেছে। তো ওইটা আসলে আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আপনারা পরিমাণ মতো দেখে এটাকে ব্লেন্ড করে নেবেন যাতে একটু মিহি ব্লেন্ড হয়ে যায়। একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। হাফ কাপ থেকে একটু কম ঘি আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো ঘিটা মেল্ট হয়ে এসেছে, এখন আমি এখানে খেজুরটা দিয়ে দিচ্ছি। খেজুরটা একটু ভাজা করে নিব, যেহেতু আমি কিছুটা পানি অ্যাড করেছিলাম, তো একটু ভালো করে ভেজে নিব। যতক্ষণ না এটা প্যানের গায়ে থেকে উঠে আসছে ততক্ষণ একটু আমি ভালো করে এটাকে রান্না করে নেব, যাতে আমি সংরক্ষণ করতে পারি। যেহেতু আমি অনেকগুলো বানাচ্ছি, তো আমি তো আর একদিনে এগুলো খেতে পারবো না, আমার কমপক্ষে 15 থেকে 20 দিন এগুলো যাবে। তো আমি সেই অনুযায়ী হচ্ছে করে নিচ্ছি। তো আমার এটা ভাজা হয়ে এসেছে। আমি অল্প অল্প করে এখানে বাদামের গুঁড়াগুলো মিক্সড করব। আপনারা কখনোই একসাথে বাদামের গুঁড়াগুলো দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাওয়ার একটা চান্স থাকবে। আমি অল্প করে করে দিচ্ছি আর মেশাচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করছি। আপনারাও এইভাবে আলতো হাতে করে নেবেন। আমি আসলে ভিডিওটা একটু করে ফাস্ট করে দিয়েছি যাতে সময়টা একটু কম লাগে। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, এটা অল্প অল্প করে মেশাতে হবে, আর ভালো করে মিশিয়ে তারপরেই হচ্ছে উপর থেকে আবার অল্প করে দিতে হবে। এভাবে কয়েকবার করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। আর আমার ভিডিওর এ পর্যায়ে যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটু চেক করে দেখবেন আপনারা একটা লাইক করেছেন কিনা। যদি লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও দিই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। এই তো আমার রান্নাটা হয়ে এসেছে। আমি এখন একটা থালাতে এটা ভালো করে ঢেলে ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমার একটু বানাতে সুবিধা হবে, যার কারণে আমি এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য ভালো করেই ছড়িয়ে দিচ্ছি, পাতলা করে। আশা করি দেখতেই পাচ্ছেন এটা একদম গরম, আমি হাতে ধরতে পারছি না। এটা স্প্যাচুলা দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনারা চাইলে একটু ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিতে পারেন। আর অন্য একটা থালাতে আমি সাদা তিল যেটা ভেজে রেখেছিলাম ওইটা নিয়ে নিয়েছি। আর আমি আমার পছন্দ মতো
শেফ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেফ করে নিতে পারেন, বাট আমি আমার পরিমাণ মতো একটা বলের আকারে এটাকে করে নিলাম। যেহেতু আমি এটা লাড্ডুই করব ভেবেছি, তো আমি সেভাবেই করে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ করতে পারেন, এটাকে লম্বা করেও শেপ দিতে পারেন, বা কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। যাই হোক, আমি কয়েকটা বল বানিয়ে নিলাম। বানিয়ে এখন সবগুলো সাদা তিলে দিয়ে জাস্ট একটু গড়িয়ে নিব। দেখেন দেওয়ার সাথে সাথেই চারদিক থেকে এটা লেগে যাচ্ছে। তো এক্সট্রা যেটা ছিল এটা একটু হাত দিয়ে ছড়িয়ে নিলাম। যাই হোক, এভাবে করেই আমি আমার সবগুলো বল তৈরি করে নিয়েছি। আপনারাও সেম এভাবেই করতে পারেন। আর তিলে আসলে অনেক পুষ্টি আছে, আর দেখার সৌন্দর্যের কারণে আমি এটা উপরে দিয়েছি। চাইলে আপনারা তিলটাকেও ব্লেন্ড করে বাদামের সাথে মিক্স করে দিতে পারেন, বাট আমার মনে হয়েছে এটা এভাবেই দেখতে সুন্দর লাগবে, তো তাই আমি এভাবেই করে নিলাম। আর বাচ্চারাও একটু আকর্ষিত হবে। নর্মালি তো বাচ্চাদেরকে আসলে মিষ্টি ছাড়া খাওয়ানো যায় না, তো এটা যেহেতু খেজুর দিয়েছি, মোটামুটি খেজুরের একটা মিষ্টি থাকবে, তো তাই আমি এভাবেই সৌন্দর্যের জন্য করে নিলাম। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। যাই হোক, এটা কিন্তু কাচের জারে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারবেন আপনারা 15 থেকে 20 দিনের মতো। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তাহলে তো মাস ধরে সংরক্ষণ করতে পারবেন। আমার কাছে বড় কোনো জার ছিল না, এরকম ছোট ছোট জারে আমি তিনটা করে রেখেছি, যাতে আমি যতটুকু খাবো প্রত্যেক দিন একটা খেলেই এনাফ। তো যাই হোক, তারপরেও আমি 2-3টা জারে এভাবে করে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। বাকিগুলো আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমার নর্মাল ফ্রিজেরগুলো খাওয়া হয়ে গেলে আমি বাকিগুলো আবার নামিয়ে নেব। এভাবে করেই আমি এটা 15 থেকে 20 দিন চালিয়ে দেব। আপনারা চাইলে এটা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমার বাসায় যেহেতু মেম্বার অনেক, আলহামদুলিল্লাহ, আমাদের সবাই একটা করে খেলে এটা 6-7 দিন বা 15 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এর মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।